ধরুন গভীর রাত, আপনার পড়ার টেবিলে একটা ডেস্ক ল্যাম্প টিমটিম করে জ্বলছে। সামনে বই, খাতা, কলম সব রেডি, কিন্তু আপনার চোখ বারবার চলে যাচ্ছে পাশে রাখা ফোনটার দিকে। বইয়ের প্রতিটা লাইন কেমন যেন ঝাপসা লাগছে, কারণ মাথার ভেতরে অন্য একটা যুদ্ধ চলছে। যদি এই সিনটা আপনার খুব চেনা লাগে, তাহলে আজকের এই আলোচনাটা একদম আপনার জন্য। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই অস্থিরতার আসল কারণটা কি, আর এই চক্র ভেঙে বের হওয়ার পথটা আসলে কোথায়। এক সময় একদম হতাশ হয়ে দেয়ালে মাথা ঠেকিয়ে নিজেকে এই প্রশ্নটা আমরা সবাই করি, যখন ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু পড়া এক পাতাও এগোয় না। তখন মনে হয়, সমস্যাটা কি আমার মধ্যেই? আমি কি অন্যদের চেয়ে কম পারি? বিশ্বাস করুন, এই প্রশ্নটা শুধু আপনার একার না, এটা আমাদের সবার মনের কথা। প্রথমেই একটা কথা খুব পরিষ্কার করে বলে নিই, আপনার মনোযোগের এই অভাব বা ভেতরের এই যে ছটপটানি, এটা আপনার কোনো ব্যক্তিগত ফেলিওর বা ইচ্ছাশক্তির অভাব না। এর পেছনে লুকিয়ে আছে আমাদের হাজার হাজার বছরের বিবর্তন আর ব্রেইনের এক জটিল বিজ্ঞান। তাহলে এই যে মনোযোগ হারিয়ে ফেলার একটা অদৃশ্য চক্র, এই যে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলার অনুভূতি, এর জন্য আসলে দায়ী কে? আমরা তো সারাক্ষণ নিজেদেরকেই দোষ দিই, তাই না? কিন্তু আসল অপরাধী লুকিয়ে আছে আমাদের ব্রেনের প্রাচীন গঠন আর এই আধুনিক পৃথিবীর এক অসম লড়াইয়ের মধ্যে। এই চক্রটা আমাদের প্রায় সবার জীবনেই সত্যি। দিনের শুরুতে আমরা দারুণ এনার্জি নিয়ে বসি যে আজ সব শেষ করে ফেলব, কিন্তু কিছুক্ষণ পরেই ফোনের স্ক্রিনের আলোটা যেন চুম্বকের মতো টানতে থাকে। নিজেকে বারবার কথা দিই, আর না, আজকেই লাস্ট। কিন্তু কয়েক ঘন্টা পরেই দেখি আমি সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে। আর ধীরে ধীরে এই বিশ্বাসটা গেঁথে যায় যে হয়তো আমি অন্যদের মতো না, আমার মধ্যেই কোনো বড় সমস্যা আছে। এই চক্র থেকে বের হতে হলে আগে আমাদের বুঝতে হবে শত্রুটা কে। আর সেই শত্রু কিন্তু বাইরে কোথাও নেই, সে আমাদের ভেতরেই আছে। চলুন আমাদের ব্রেইনের অপারেটিং সিস্টেমটা একটু ঘেঁটে দেখি আর বোঝার চেষ্টা করি ও কেন মনোযোগ ধরে রাখতে এত গড়িমসি করে। ভাবুন তো একবার, হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের ব্রেইনটা তৈরি হয়েছিল শুধু একটা কারণে, টিকে থাকার জন্য। জঙ্গলে নতুন যে কোনো শব্দ, নতুন কোনো রঙের ফল বা অদ্ভুত কোনো গন্ধের মানে ছিল জীবন অথবা মৃত্যু। তাই আমাদের ব্রেইন জন্মগতভাবেই প্রোগ্রাম করা হয়েছে নতুন, ইন্টারেস্টিং আর আনন্দদায়ক জিনিসের দিকে ছুটে যাওয়ার জন্য। এটা কোনো দুর্বলতা ছিল না, এটা ছিল টিকে থাকার সবচেয়ে বড় একটা কৌশল। এবার দেখুন আসল গণ্ডগোলটা কোথায়। আমাদের ব্রেইনটা রয়ে গেছে সেই আদিম শিকারীর মতোই, কিন্তু আমাদের জঙ্গলটা পুরোপুরি বদলে গেছে। আগে ব্রেন খুঁজত নতুন খাবার বা কোনো বিপদ, আর এখন সেই একই ব্রেন আপনার পড়ার টেবিলে বসে খুঁজছে নতুন নোটিফিকেশন, নতুন মেসেজ বা নতুন কোনো ভিডিও। সমস্যাটা হলো, আগের জঙ্গলে উত্তেজনা বা স্টিমিউলেশন ছিল খুব কম, কিন্তু আজকের এই ডিজিটাল জঙ্গলে তা ইনফিনিট, মানে অফুরন্ত। এই অমিলটাই আমাদের মনোযোগের সংকটের আসল কারণ। আর এই পুরো খেলার পিছনের মূল চালিকাশক্তি হল ডোপামিন। এটা হলো আমাদের ব্রেইনের একটা কেমিক্যাল মেসেঞ্জার, যা আমাদের আনন্দ আর ভালো লাগার অনুভূতি দেয়। যখনই আমরা মজাদার কিছু করি, ডোপামিন রিলিজ হয় আর ব্রেইনকে সিগন্যাল পাঠায়, বাহ, এটা তো দারুণ, এটা আবার করো, এটা তোমার টিকে থাকার জন্য জরুরি। আমাদের টিকে থাকার জন্য যে ডোপামিন সিস্টেমটা তৈরি হয়েছিল, এই আধুনিক পৃথিবী সেটাকেই একটা নিখুঁত ফাঁদে পরিণত করেছে। আজকের টেকনোলজি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবকিছুই ডিজাইন করা হয়েছে আমাদের ব্রেনে ননস্টপ সস্তা ডোপামিন সাপ্লাই করার জন্য। এই ফাঁদটা ঠিক এইভাবেই কাজ করে। ধরুন আপনি একটা কঠিন বিষয় নিয়ে পড়ছেন, যেটার পুরস্কার বা রেজাল্ট পেতে অনেক সময় লাগবে, কিন্তু আপনার ব্রেইন চায় ইনস্ট্যান্ট আনন্দ, এক্ষুনি। ঠিক সেই মুহূর্তে আপনার ফোনটা ভাইব্রেট করে উঠল, একটা লাইক, একটা কমেন্ট বা একটা ফানি ভিডিও আপনাকে খুব সহজেই সেই ডোপামিনটা দিয়ে দিল। ফলাফল কি? আপনার মূল কাজ, মানে ওই বইয়ের পড়াটা, আগের চেয়েও 100 গুণ বেশি বিরক্তিকর আর কঠিন মনে হতে শুরু করল। ধরা যাক আমাদের এই গল্পের ছাত্রটির নাম আরিফ। আরিফ একসময় খুব ভালো ছাত্র ছিল, চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে নিজেও টের পায়নি কখন তার ব্রেইন পড়াশোনার মতো দেরিতে পাওয়া পুরস্কারের চেয়ে ফোনের স্ক্রিনে তাৎক্ষণিক আনন্দের দিকে বেশি ঝুঁকে পড়েছে। পরীক্ষার রেজাল্ট যখন খারাপ হল, আরিফ বুঝতে পারল সে আসলে সময়ের অভাবে হারেনি, সে হেরেছে কারণ নিজের মনোযোগের ওপর কন্ট্রোলটাই সে হারিয়ে ফেলেছিল। তার ব্রেইন এমন এক নতুন রিওয়ার্ড সিস্টেমে অভ্যস্ত হয়ে গিয়েছিল, যেখানে কঠিন পরিশ্রমের কোনো দামই ছিল না।
আরিফের গল্পটা আমাদের সবার জন্যই একটা সতর্কবার্তা, কিন্তু এখানেই সব শেষ নয়। ভালো খবরটা হলো এই কন্ট্রোলটা আবারও নিজের হাতে ফিরিয়ে আনা সম্ভব, কারণ ফোকাস কোনো জন্মগত প্রতিভা নয়। চলুন ব্রেইনকে নতুন করে ট্রেনিং দেওয়ার কিছু দারুণ কার্যকর কৌশল জেনে নিই। এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে, মনোযোগ কোনো ম্যাজিক না, এটা একটা স্কিল। ঠিক যেমন আমরা ব্যায়াম করে শরীরের মাসল তৈরি করি, তেমনি সঠিক প্র্যাকটিসের মাধ্যমে ব্রেইনের ফোকাস করার ক্ষমতাও বাড়ানো যায়, আর এর কন্ট্রোলটা পুরোপুরি আপনার হাতেই আছে। এর জন্য একটা 4 ভাগের স্ট্র্যাটেজি আছে। 1. ডোপামিন কন্ট্রোল করা, মানে ফোন বা সোশ্যাল মিডিয়ার মতো হাই স্টিমুলেশন জিনিস থেকে ব্রেনকে একটু ছুটি দেওয়া। 2. বড় কাজকে একদম ছোট ছোট সহজ স্টেপে ভেঙে ফেলা। 3. আপনার পরিবেশটাকে এমনভাবে ডিজাইন করা যাতে ফোকাস করাটাই সবচেয়ে সহজ অপশন হয়। আর 4. অস্থিরতা বা কাজ করতে ইচ্ছে না করার মতো ইমোশনগুলোকে পাত্তা না দিয়ে সেগুলোকে পাশ কাটিয়ে কাজ চালিয়ে যাওয়া। যখন 10টা চ্যাপ্টার পড়া বাকি থাকে তখন তো শুরু করতেই ভয় লাগে, তাই না? এর সমাধান হলো 20 মিনিট রুল। নিজেকে শুধু বলুন, আমি শুধু 20 মিনিট পড়ব, তারপর উঠে যাব। এই ছোট্ট টার্গেটটা ব্রেন খুব সহজে মেনে নেয়, আর মজার ব্যাপার হলো একবার শুরু করে দিলে গতিটা নিজের থেকেই চলে আসে। এই ছোট ছোট জয়গুলোই আপনার ব্রেনকে আবার কঠিন কাজে অভ্যস্ত করে তুলবে। আর এখানেই আসে ডিসিপ্লিনের আসল খেলা। ফোকাস মানে কিন্তু সবসময় কাজ করতে ভালো লাগা নয়। ডিসিপ্লিন মানে হলো যখন আপনার একদমই ইচ্ছে করছে না, আপনার মন বিদ্রোহ করছে, তখনও কাজটা করে যাওয়া। এটা ইন্সপিরেশন দিয়ে আসে না, এটা আসে ছোট ছোট স্টেপ দিনের পর দিন প্র্যাকটিস করার মাধ্যমে। তাহলে সবশেষে আমরা কি বুঝলাম? আপনার পড়া টেবিলে যে মনোযোগের যুদ্ধটা চলছে, সেটা আপনার কোনো ব্যর্থতা নয়, এটা আমাদের প্রাচীন ব্রেন আর এই আধুনিক পৃথিবীর এক অবশ্যম্ভাবী সংঘাতের ফল। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। ফোকাস কোনো রহস্যময় ক্ষমতা নয়, এটা হলো প্রতিদিন প্রতি মুহূর্তে নেয়া অসংখ্য ছোট ছোট কিন্তু সঠিক সিদ্ধান্তের যোগফল। ফোনটা অন্য ঘরে রাখার সিদ্ধান্ত, শুধু 20 মিনিটের জন্য পড়ার সিদ্ধান্ত, নোটিফিকেশন বন্ধ রাখার সিদ্ধান্ত, এই সব কিছু মিলেই আপনার ফোকাস করার শক্তি তৈরি হয়। শেষ পর্যন্ত সমস্যাটা কখনোই ব্যক্তি হিসেবে আপনার ছিল না, সমস্যাটা ছিল ব্রেইনটাকে ব্যবহারের পদ্ধতিতে। একবার যখন আপনি আপনার ব্রেনের কাজের ধরনটা বুঝে তাকে কন্ট্রোল করতে শিখে যাবেন, তখন দেখবেন মনোযোগ আর কোনো কঠিন কাজ নয়, বরং আপনার একটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। এখন আপনার পালা। আপনার মনোযোগের কন্ট্রোলটা ফিরে পাওয়ার এই যাত্রায় আপনার নেওয়া প্রথম ছোট এবং সঠিক সিদ্ধান্তটি কী হবে ভাবুন, এবং আজ ঠিক এই মুহূর্তে থেকেই শুরু করুন।